ওকে। তো আজকে হচ্ছে আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন নর্মালি আসেই। তো আমাদের এটা হচ্ছে আগের লেকচারের সাথে কিছুটা লিঙ্কড আপ। আলোর আজকে কয় নম্বর লেকচার বলে গেছে, আচ্ছা দেখে নিও। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখো আগে যেটা পড়ছিলাম, আমি হালকা একটু রিক্যাপ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে আমরা আগে পড়ছিলাম যে আমাদের একাধিক যদি এরকম প্রতিসারক তল থাকতো সমান্তরাল ভাবে, ধরো এটা একটা প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, তখন আলোক রশ্মি ধরো আমাদের হালকা মাধ্যম থেকে, এটা ধরো হচ্ছে হালকা, এটা হচ্ছে হালকা, আর এটা হচ্ছে একটু ঘন মিউ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরো মিউ, এটা একটু ঘন, পরে এটা হচ্ছে আবার ধরো হালকা। তখন আমাদের নিয়মটা কি ছিল, যে এই যে আলোক রশ্মি যেটা এসে এখানে পড়তেছে, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, তারপর ধরো হালকা থেকে ঘনতে ঢুকতেছে, তার মানে কি অবিলম্বের দিকে বেঁকে আসবে। সো ধরো এদিকে বেঁকে আসলো। আচ্ছা, সো এটাকে টেনে এখানে নিয়ে আসি, অবিলম্বের দিকে বেঁকে আসলো। তারপরে আবার যখন ঘনতে হালকাতে যাবে, অবিলম্ব থেকে এরকম ভাবে আমাদের দূরে সরে চলে যাবে, তাই না? এবং আমরা পড়ছিলাম, আমরা কি পড়ছিলাম, যে এই যে আপতিত রশ্মি আর এই যে প্রতিসরিত রশ্মি, এই দুটো দেখো সমান্তরাল হবে। এটা কিন্তু আমাদের লাস্ট থিমটা ছিল, যে এটা হচ্ছে যদি প্রতিসারক তলগুলা আমাদের সমান্তরাল হয়, তাহলে এটা হচ্ছে প্রতিসারক তল ওয়ান, এটা হচ্ছে ধরো আমাদের প্রতিসারক তল টু। এই দুটো যখন সমান্তরাল হবে, তখন আপতিত রশ্মি নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল থাকবে। এটাই হচ্ছে আমাদের আগের কনসেপ্টটা ছিল। তখন আহ তাদের মধ্যে কোনো বিচ্যুতি থাকবে না। বিচ্যুতি মানে কি, আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী যে কোণ, এটাই হচ্ছে কিন্তু বিচ্যুতি কোণ। যেরকম ধরো এই এক্সাম্পলের কথা চিন্তা করো, যে আলোক রশ্মিটা এইদিকে যাওয়ার কথা ছিল, রাইট? এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু ওই বরাবর যায় নাই। সে কি করছে, একটা কোণে বেঁকে গেছে। এই যে একটা কোণে বেঁকে গেছে, এটাকে আমরা বিচ্যুতি কোণ বলি। কিন্তু খেয়াল করে দেখো, যে এই আলোক রশ্মির সাথে এই যে এই আলোক রশ্মির মধ্যে কিন্তু আর কোনো কোণ নাই, কারণ দুটাই তো সমান্তরাল। তার মানে কি এখানে বিচ্যুতি কোণ হয়ে যায় হচ্ছে শূন্য। সো যখন প্রতিসারক তল পরস্পর সমান্তরাল থাকে, তখন আসলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে কোনো বিচ্যুতি কোণ থাকে না। একদম সর্বশেষটা বলতেছি, এইটা আর এইটা। ঠিক আছে, মাঝের গুলাতে কিন্তু যে ঠিকই বিচ্যুতি কোণ পাবা, কিন্তু আপতিত আর নির্গত রশ্মি এই দুটার মধ্যে কোনো বিচ্যুতি কোণ থাকে না। এটা ছিল হচ্ছে আমাদের আগের কনসেপ্ট। কিন্তু এইবার যেটা হবে সেটা হচ্ছে, যদি প্রতিসারক তল দুটো পরস্পর সমান্তরাল না হয়, যদি পরস্পর সমান্তরাল না হয়, সেই ক্ষেত্রে তাহলে কি হবে? সেই ক্ষেত্রে কি আমরা ডেল্টার মান জিরো পাবো? অ্যান্সার হচ্ছে যে না। সেটা আমরা প্রিজমে দেখবো, যে এবার দেখবো প্রতিসারক তল পরস্পর সমান্তরাল না। তো প্রতিসারক তলটা যদি সমান্তরাল না হয়, তাহলে কিরকম হতে পারে দেখো। আমরা আগে প্রথমে প্রিজমটা দেখতে কিরকম হয় এটা আগে আমরা একটু দেখে ফেলি। প্রথমে আগে আমরা একটু প্রিজমের রিয়েলিস্টিক একটা ভিডিও দেখি, যে আসলে প্রিজমটা আমরা কাকে বলবো, বা প্রিজম দেখতে কিরকম হয়। ওকে, সো এটা আমরা দেখতে পারি, এটা হচ্ছে একটা প্রিজম। সো এই প্রিজমে দেখো দেখতে কিরকম হয়, আমি আবার একটু শুরু থেকে নিয়ে আসি। সো এই যে এটা হচ্ছে প্রিজম, আমাদের একটু স্লো করে দেই, রাইট? সো দেখতে পাচ্ছ প্রিজমটা দেখতে এই যে এরকম, ঠিক আছে? এটা মেলায় বা বিভিন্ন জায়গায় হয়তো দেখছো, এটাকে আমরা প্রিজম বলে থাকি। আচ্ছা, সো এই প্রিজমটাকে যখন আমি আলো ফেলতেছি, খেয়াল করে দেখো এখানে কিছু আমাদের টার্মিনোলজি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সো দেখো যখন এখানে আলো ফেলতেছি, ধরো এরকম একটা আলো ফেলতেছি, এরকম ঘটনাটা ঘটতেছে। সো আমি একটু এটার পরিচয়গুলো বলি, যে কোনটাকে কি বলে প্রিজমের। ফার্স্ট অফ অল, এই তল দিয়ে আলো পড়তেছে আর এই তল দিয়ে আলো বের হয়ে যাচ্ছে, তাহলে প্রিজমের কিন্তু আরেকটা তল আছে। দেখো যে নিচেও কিন্তু আরেকটা তল আছে, যে এই তলটা। তো এই তলকে আমরা এখন প্রতিসারক তল বলতে পারবো না। কারণ কি, প্রতিসারক তল হতে হলে যেই তলে আলো পড়বে আর যে তল দিয়ে আলো নির্গত হবে, ওই দুই তলকে আমরা প্রতিসারক তল বলবো। তার মানে এইটা আর এটা হবে এই ক্ষেত্রে প্রতিসারক তল। সবসময় যে এই দুটাই প্রতিসারক তল, নট নেসেসারি। এমনও হতে পারতো যে আমি আলোটা এই তল দিয়ে ফেলতেছি, এই তল দিয়ে বেড়ে যাচ্ছে, তখন এটাকে তখন আর প্রতিসারক তল বলা যাবে না। তার মানে আশা করি বুঝতে পারছো, যে প্রতিসারক তল হতে চাইলে যেই তলে আলো পড়বে আর যেই তল দিয়ে আলো নির্গত হবে, এই দুই তলকে শুধুমাত্র প্রতিসারক তল আমরা বলতে পারবো। আচ্ছা, এবং আরেকটা যে তল পড়ে থাকে সেটাকে বলা হয় ভূমি। তাহলে এই এক্সাম্পলে এইটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে?
সরি, এই যে এটাকে আমরা বলবো হচ্ছে, এই তলকে আমরা বলবো হচ্ছে ভূমি, আর এই দুই তলকে আমরা বলবো হচ্ছে প্রতিসারক তল। ওকে ফাইন। এরপরে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের নির্গত রশ্মি, এই দুটা কি সমান্তরাল? অ্যান্সার হচ্ছে না। কেন সমান্তরাল হলো না? কারণ দেখো, এই দুইটা প্রতিসারক তল কিন্তু এবার একটা কোণ করে আছে, রাইট? সো এইটা কিন্তু আর সমান্তরালে নাই, দ্যাটস ওয়াই আমাদের আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল হয় নাই। সো এটা হচ্ছে আমাদের প্রথম কনসার্ন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে যেই দুটো প্রতিসারক তল, এই দুটো প্রতিসারক তল দেখো যে এখানে একটা কোণ তৈরি করে আছে, এটাকে বলা হয় প্রিজম কোণ। তাহলে এই কোণের নামটা হচ্ছে কি কোণ? প্রিজম কোণ। তাহলে প্রতিসারক তল দুটি পরস্পর যে কোণ করে থাকবে সেটাকে প্রিজম কোণ বলবো। এটাকে কিন্তু প্রিজম কোণ বলা যাবে না, কারণ এই তল তার প্রতিসারক তল না। সো প্রতিসারক তল হচ্ছে দুইটা, এইটা আর এইটা। সো এই দুটার যে কোণটা, এটাকে আমরা বলবো হচ্ছে প্রিজম কোণ। সো আশা করি প্রিজম কোণের ব্যাপারটা বুঝছো। এগুলো আমি লিখে দেবো একটু পরে, এখানে আমরা জিনিসটাকে ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, তারপরে আমি ব্যাক করি, আবার এখানে আসবো আর কি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আসি। তাহলে এখানে আমরা একটু ব্যাপারটাকে ড্র করার ট্রাই করি। দেখো, ধরো এই দুটো হচ্ছে আমরা ভিডিওতে যেটা দেখলাম, এই দুটো ধরো আমাদের প্রিজম কোণ। সো আলোক রশ্মি ধরো আমাদের এইভাবে এখানে এসে পড়লো। তারপরে আমাদের এখন দেখতে হবে যে আলোক রশ্মি তো হালকা থেকে ঘনতে ঢুকতেছে, কাচ মাধ্যম তো শূন্য মাধ্যমের তো ঘন, ভিডিওতে যেটা দেখছো, তার মানে আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে আসবে। তার আগে আমরা এখানে একটা অবিলম্ব ড্র করতে পারি। সো ধরো এইটা হচ্ছে আমাদের অবিলম্ব, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। তাহলে আলোক রশ্মি এই বরাবর যাওয়ার কথা, দেখো এই বরাবর চলে যাওয়ার কথা, কিন্তু আলোক রশ্মি তো এই বরাবর যেতে পারবে না, কারণ কি আমরা জানি আলোক রশ্মি হালকা থেকে ঘনতে ঢুকলে আমাদের অবিলম্বের দিকে বেঁকে যায়, রাইট? তার মানে আলোক রশ্মিটা আসলে আলটিমেটলি এবার অবিলম্বের দিকে বেঁকে যাওয়া মানে কি, এইভাবে দেখো বেঁকে গেল, মানে কি অবিলম্বের কাছে চলে আসলো। দেখো এইদিকে গেলে সেটা তো দূরে, বাট এইদিকে আসা, এটাকে আমরা বলবো হচ্ছে কাছে চলে আসছে। আচ্ছা, আসার পর আবার এই প্রতিসারক তলে চলে আসছে। সো এই প্রতিসারক তলে আবার আমাদের একটা অবিলম্ব ড্র করতে হবে। সো এই যে আবার আমরা একটা অবিলম্ব ড্র করলাম। তাহলে এবার আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন দূরে সরে যাবে? কারণ আলোক রশ্মি আবার ঘন থেকে হালকাতে ঢুকতেছে। সো আলোক রশ্মির এই বরাবর যাওয়ার কথা, কিন্তু সে না যে এই বরাবর, মানে দেখো অবিলম্ব ছিল এটা, এই দিকে গেলে অবিলম্বের দিকে আসতো, বাট এই দিকে যাচ্ছে, তার মানে কি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। সো আলটিমেটলি এই দিকে চলে যাবে। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল আলোক রশ্মির ইনসিডেন্টের ঘটনাটা। সো তাহলে এই বরাবর যাওয়ার কথা, কিন্তু সে বরাবর যেতে পারবে না। সো এইটাই হচ্ছে আমাদের একদম আপতিত রশ্মি, এটাকে আমরা বলবো আপতিত রশ্মি। আর এটাকে আমরা নাম দিব হচ্ছে নির্গত রশ্মি। নির্গত রশ্মি। সো এই দুটো বুঝতে পারতেছি আমরা সমান্তরাল না। দেখো আপতিত রশ্মি এই বরাবর গেছে, নির্গত রশ্মি এই বরাবর গেছে। সো এদের মধ্যে একটা কোণ তৈরি হবে। সো সেই কোণটা আমরা কিভাবে পাবো? দেখো, আমি যদি এই রেখাটাকে, আমি যদি এই রেখাটাকে একটু পিছনের দিকে বর্ধিত করি, এই যে দেখো, ধরো পিছনের দিকে বর্ধিত করলাম, তাহলে আমরা যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে আমরা কি পাইতেছি? এই হুম আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখো এই যে এখানে একটা কোণ জেনারেট হচ্ছে, এই যে কোণ জেনারেট হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে বিচ্যুতি কোণ ডেল্টা। এটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। কেন এটার নাম বিচ্যুতি কোণ? কারণ আমরা জানি বিচ্যুতি কোণ হচ্ছে কি আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি, মানে মেইন কথা আপতিত রশ্মি আর নির্গত রশ্মি যেই কোণে বেঁকে গেল, অর্থাৎ আপতিত রশ্মি এই বরাবর যাওয়ার কথা, সে না যে দেখো যে এইখান থেকে ডেল্টা কোণে বেঁকে গেল, যে এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা কোণে বেঁকে এদিকে চলে গেল। So এই কোণটা হচ্ছে বিচ্যুতি কোণ। যেরকম আমরা এইভাবে আলো এসে পড়লো, পড়ার পর দেখো এদিকে চলে গেল, তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা এই বরাবর, না যে সে কত কোণে বেঁকে গেল, যে ডেল্টা কোণে বেঁকে গেল, সেই ডেল্টাই বিচ্যুতি কোণ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি এই বরাবর যাওয়ার কথা, সে না যে কত কোণে বেঁকে গেছে, যে ডেল্টা কোণে বেঁকে এই দিক দিয়ে চলে গেল। So এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ, যেটা আমাদের এইখানে ছিল না, এখানে ছিল না। দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে নির্গত রশ্মি, এদের মধ্যে কিন্তু কোনো কোণ আছে না, জিরো কোণ। ফলে যখন দুইটা প্রতিসারক তল সমান্তরাল থাকে তখন বিচ্যুতি কোণ হয় শূন্য, বাট যখন এরকম দুটা তল সমান্তরাল থাকে না, তখন আমাদের মধ্যে একটা বিচ্যুতি কোণ তৈরি হয়। সেটাই আমরা এখন বের করব যে এই বিচ্যুতি কোণের মানটা কত। আচ্ছা, আর এই যে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রিজম কোণ। এই কোণের নামই হচ্ছে প্রিজম কোণ, যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখে আসছি। সো আশা করি বুঝতে পারছো। তো এবার আমি একটু ডেফিনেশন গুলো লিখে দিই, কারণ এগুলো পরীক্ষায় আসে আর কি। যে প্রিজম বলতে কি বোঝো? হ্যাঁ, তার প্রিজম বলতে কি, যে হেলানো তল দ্বারা দুটি হেলানো তল দ্বারা
আবদ্ধ, দুটি হেলানো তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। প্রিজম বলে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রিজমের যে পরিচয়গুলা সেগুলো তো অলরেডি পাইছি। এরপরে আসি হচ্ছে আমাদের প্রিজম প্রতিসারক তল, প্রিজমের প্রতিসারক তল, প্রতিসারক তল। আমরা এখানে যেটা দেখছি যে যে ব্লু কালারের যে দুইটা তল, এটাকে আমরা বলি হচ্ছে প্রতিসারক তল। তাহলে প্রতিসারক তলের ডেফিনেশনটা কি হবে? যে দুটি তল, যে দুটি তল পরস্পরের সাথে যে দুটি তল পরস্পরের সাথে হেলানো থেকে প্রিজম গঠন করে, প্রিজম গঠন করে, বা যে দুই তল, বা যে দুই তল আলোর আপতন, বা যে দুই তল আলোর আপতন ও নির্গমন ঘটে, যে দুই তলে আলোর আপতন ও নির্গমন ঘটে সেই দুই তলকে প্রতিসারক তল বলে। প্রতিসারক তল বলে। তারপরে হচ্ছে, এবার আসো প্রান্ত রেখা কি, মানে প্রিজমের প্রতিসারক প্রান্ত রেখা, প্রতিসারক প্রান্ত রেখা। প্রতিসারক প্রান্ত রেখা হচ্ছে কোনটা? এই যে আমি যদি একটা 3D প্রতিসারক তল ড্র করার ট্রাই করি, ধরো এটা হচ্ছে আমাদের প্রিজম, তাই না? এটা হচ্ছে আমাদের প্রিজম। সো এই যে দেখো এই রেখাটা যেটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রতিসারক প্রান্ত রেখা, অর্থাৎ প্রিজমের যেই দুটা তল যেই রেখা বরাবর মিলিত হয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসারক প্রান্ত রেখা। তাহলে যে রেখা বরাবর, ডেফিনেশনটা কি হতে পারে? যে রেখা বরাবর প্রতিসারক তলদ্বয়, যে রেখা বরাবর প্রতিসারক তলদ্বয় মিলিত হয়, তাকে প্রতিসারক প্রান্ত রেখা বলে। তাকে প্রতিসারক প্রান্ত রেখা বলে। যেমন ধরো এটা হচ্ছে এ ড্যাশ, যেমন এ ড্যাশ রেখা, এটাই হচ্ছে আমাদের প্রতিসারক প্রান্ত রেখা। এবার আসো প্রিজম কোণ। প্রিজম কোণ খুবই পরীক্ষায় আসে, যে প্রিজম কোণ বলতে কি বোঝায়? প্রিজম কোণ, তাহলে প্রিজম কোণ হচ্ছে প্রতিসারক প্রতিসারক হেলানো তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে। প্রতি কোণকে প্রিজম কোণ বলে। তাহলে প্রতিসারক হেলানো তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে। ওকে, যেরকম হচ্ছে আমাদের এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রিজম কোণ। যেমন কোণ এই ফিগার থেকে বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের প্রিজম কোণ। তো এই হচ্ছে আমাদের ডেফিনেশন। এবার আমরা হচ্ছে সে বিচ্যুতি কোণের ব্যাপারটা কি এটা নিয়ে আমরা একটু দেখবো, যে বিচ্যুতি কোণটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা তো আগের ফিগারে দেখলাম। এবার হচ্ছে আমরা একটা প্রিজম ড্র করতে পারি। আচ্ছা, টপিকের নাম আগে লিখি, সেটা হচ্ছে বিচ্যুতি কোণ নির্ণয়। বিচ্যুতি কোণ নির্ণয়। ওকে, তো আমরা হচ্ছে আগে একটা প্রিজম ড্র করতে পারি,
জাস্ট 2D আমরা দেখতেছি আর কি, পিছনের এই যে এই পার্টটুকু যেটা আছে ওটা তার দরকার নাই, ঠিক আছে। জাস্ট যেই তলে যেই দুটা তল, এই দুটা তল দিয়ে আমাদের আলোচনা করলেই হয়ে যাবে। তো ধরো এখন এই তলে আমাদের আলো এসে পড়তেছে এভাবে, আলো এসে ওখানে পড়লো, তাহলে আমাদের এখানে একটা অবিলম্ব ড্র করতে হবে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অবিলম্বটা। এবার আলোক রশ্মি এই বরাবর যাওয়ার কথা, কিন্তু সে না যেয়ে কি অবিলম্বের দিকে বেঁকে যাবে, সো এই বরাবর সে এখানে ঢুকলো। তারপরে হচ্ছে এইখানে আমাদের আরেকটা অবিলম্ব ড্র করতে হবে। ওয়েট, তার আগে এই কাজটা করি, আর একটু এক্সটেন্ড করি, ঠিক আছে। হুম, আচ্ছা, তারপরে ধরো এখানে আমাদের আরেকটা অবিলম্ব ড্র করতে হবে, সেটা হচ্ছে আমাদের আরেকটা অবিলম্ব। ওকে, জাস্ট দুটা ইন্টারসেকশন একদম মিডল বরাবর হবে। আমার আঁকাতে একটু একটু সমস্যা হইতেছে, দাঁড়াও, যাতে অ্যাকুরেট হয় আমি একটু সেই কাজটাই করি। স্টিল প্রবলেম তো সেটা, জাস্ট বুঝে নাও যে এরকম হবে অ্যাকচুয়ালি। সো আমরা তাহলে এগুলাকে একটু মুছাই দিই। হুম, এখানে আসছে আলোক রশ্মি বরাবর যাওয়ার কথা, বাট সে যেতে পারে নাই। তারপরে এই পৃষ্ঠতে আসার পর আলোক রশ্মি আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে উলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে এই দিকে চলে আসবে। সো দিস ইজ দা আউটপুট। তো আমরা এখন এটাকে একটু পিছনের দিকে বর্ধিত করি। হুম, তো দেখো আলোক রশ্মি এই বরাবর যাওয়ার কথা, যেতে পারে নাই। সো এইগুলা হচ্ছে আমাদের ড্র করলাম এটা। ওকে, তো আমাদের বিচ্যুতি কোণ তাহলে কোনটা আমরা আগের দিন সরি একটু আগে দেখে আসছি। এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ, এই বিচ্যুতি কোণকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ডেল্টা, ঠিক আছে। তো ডেল্টার মান আমরা এখন বের করতে চাই। সো ধরো আমরা এবার একটু নামকরণ করে ফেলি। এটার নাম ধরো এ বি সি প্রিজম। তারপরে ধরো এখানে যে আলোক রশ্মিটা আপতিত হইলো, এটার নাম দিলাম ধরো I1 কোণ আপতিত হইছে। সো এটা হচ্ছে আমাদের আলোক রশ্মি এইভাবে যাচ্ছে কিন্তু, সো এটা হচ্ছে প্রতিসরণ কোণ R1। তারপর আলোক রশ্মি আবার এই বিভেদ তলে এখানে এসে পড়লো, তাহলে এটা হচ্ছে এবার আপতন কোণ, এটার নাম দিলাম ধরো R2। আর হচ্ছে আমাদের এইভাবে প্রতিসরিত হয়ে চলে গেছে, এটার নাম দিলাম হচ্ছে আমাদের I2, ঠিক আছে। আর এটা তো নাম অলরেডি বিচ্যুতি কোণ ডেল্টা। সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আরো কিছু নাম দেই এই অবিলম্বের এখানে নাম, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে আর, আর এটা ধরো হচ্ছে পি। আর কাচ মাধ্যমে যে প্রতিসরাঙ্ক, এই কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের মিউ। সো এই হচ্ছে জিনিসপাতিগুলা। আমি একটু I1 I2 পরিচয়গুলো লিখে দিই, কারণ এগুলো হচ্ছে পরে ম্যাথে লাগবে। তাহলে এখানে I1 হচ্ছে প্রথম তল, যেটা অর্থাৎ এবি তল, প্রথম তল, এটা হচ্ছে আমাদের এবি। এই এই তলে আপতন কোণ, প্রথম তলে আপতন কোণ, প্রথম তলে আপতন কোণ। তারপর হচ্ছে R1, R1 এটা হচ্ছে প্রথম তলে প্রতিসরণ কোণ, প্রথম তলে প্রতিসরণ কোণ R1। তারপরে হচ্ছে R2, এটা হচ্ছে দ্বিতীয় তলে আপতন কোণ R2, এটা হচ্ছে দ্বিতীয় তলে আপতন কোণ, দ্বিতীয় তলে আপতন কোণ I2, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। এই
আচ্ছা ফাইন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বিচ্যুতি কোণ ডেল্টা সমান সমান, দেখো কি লেখা যায়। বিচ্যুতি কোণ ডেল্টা এইটা সমান সমান, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু এইখানে আসি আমরা। এই জিনিসটাকে আমি একটু এখানে বড় করে ড্র করি, দাঁড়াও। কোন জিনিসটাকে আমি এটা ড্র করলাম সেটা হচ্ছে এই যে এই গ্রিন কালারের যে এই ডট ডট যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে আমি বড় করে ড্র করলাম। অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের ডেল্টা ছিল, সো এই যে এই কোণটা হচ্ছে আমাদের এখানে ডেল্টা। ঠিক আছে। আর এই যে এই কোণের মানটা তাহলে কত হবে দেখো তো। এই কোণটাই কিন্তু হচ্ছে তোমার এইটা, আর হচ্ছে এই যে এইটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের অবিলম্ব, তাই না? তাহলে অবিলম্বের সাথে এই যে এই রশ্মিটা যেটা আর ওয়ান কোণ ছিল, তাহলে মানে যে এই রশ্মিটা এটা হচ্ছে আমাদের আর ওয়ান কোণ ছিল। তাহলে এটা যদি আর ওয়ান হয়, খেয়াল করে দেখো আমাদের এটা কিন্তু হচ্ছে আই ওয়ান। এই যে এই কোণটা হচ্ছে আমাদের আই ওয়ান। সো এটা যদি আই ওয়ান হয় তাহলে দেখো তো এই পুরোটাই হচ্ছে কি আই ওয়ান না? এই যে এই পুরোটাই হচ্ছে আই ওয়ান, এটা আই ওয়ান হলে এই পুরোটাই আই ওয়ান, তাহলে আমাদের এতটুকু কোণের মানটা কত হবে? এতটুকু কোণের মান হবে আই ওয়ান থেকে এই যে এতটুকু যে আর ওয়ানটা বাদ দাও, তাহলে কিন্তু এই কোণটা পেয়ে যাচ্ছে আমরা। তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান হচ্ছে। ঠিক আছে। আবারও দেখো, এটা হচ্ছে আই ওয়ান ছিল, তাহলে পুরোটা হচ্ছে আই ওয়ান, সেখান থেকে আমি এই যে প্রতিসরণ কোণ আর ওয়ান বাদ দিলাম, তাহলে এতটুকু কোণের মান হবে আই ওয়ান মাইনাস আর ওয়ান। সে আই ওয়ান মাইনাস আর ওয়ানটা আমি এখানে লিখে ফেলছি। সেম ভাবে এখানে আসি, তাহলে এই কোণটা কত হবে দেখো, এতটুকু হচ্ছে আর টু, আর এই পুরোটুকু হচ্ছে আই টু। এই পুরোটুকু হচ্ছে আই টু, তাহলে এতটুকু কোণের মানটা কত? এগুলো কিন্তু বিপ্রতীপ কোণ, দেখো যে এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে এই যে পুরাটুকু। তাহলে পুরাটুকু আই টু, সেখান থেকে আমরা আর টু বাদ দিলে এতটুকু পেয়ে যাচ্ছে, তাহলে এটার মান হবে আই টু মাইনাস আর টু। আচ্ছা, তাহলে এই কোণের মানটা কত হবে? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে এইটুকু তো 180 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণের মান হবে 180 মাইনাস এই যে এই দুটার যোগফল, রাইট? তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান যোগ আই টু মাইনাস আর টু, যোগ করে ফেললাম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ডেল্টার মানটা বের করা। তাহলে ডেল্টা আবার কত হবে? ডেল্টা হচ্ছে দেখো এই পুরোটুকু হচ্ছে 180, তাহলে সেই 180 থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলে কিন্তু ডেল্টা পেয়ে যাবো। তাহলে এই সেই ডেল্টা, তাহলে ডেল্টা হবে 180 মাইনাস এই যে ফুল 180 মাইনাস এই কোণটা, তাহলে এই কোণের মানটা কত? 180। এই যে এখানে আছে মাইনাস, সেই মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাচ্ছে প্লাস, প্লাস আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। আশা করি বুঝছো। তাহলে এটার এটা কাটা গেল, তাহলে আলটিমেটলি থাকলো কত? আই ওয়ান প্লাস আই টু, আই ওয়ান প্লাস আই টু, আর মাইনাসটা এখানে কমন নাও, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু। তাহলে দেখো আই1 প্লাস আইটু মাইনাস আর1 প্লাস আর টু, এটাই কিন্তু আমাদের দিন শেষে ডেল্টার মানটা। আই1 প্লাস আই টু মাইনাস আর1 প্লাস আর টু। তাহলে এই পর্যন্ত আমরা রাখি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে হচ্ছে আবার 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 দেখো, এটা হচ্ছে একটা চতুর্ভুজ গঠন করছে AOPR। এটা একটা চতুর্ভুজ, তার মানে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজ AOPR কোণ এ প্লাস কোণ ও প্লাস এই যে এটা হচ্ছে পুরা ও কোণ, আর এটা হচ্ছে পুরা পি কোণ। তাহলে কোণ পি প্লাস এটা পুরাটা হচ্ছে আমাদের কোণ আর। তাহলে কোণ আর সমান সমান হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এরপরে আসি আমরা কোণ এ প্লাস কোণ ও কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। দেখো কারণটা কি? এই যে এই লাল রেখাটা সাদাটার উপর তো অবিলম্ব, যে এই কোণটা 90 না? তার মানে কি যে এই কোণটা হচ্ছে 90, 90 90 তো 180, তাহলে কোণ ও এই পুরোটুকুই হচ্ছে 90। তাহলে আমরা এখানে কোণ ও এটা 90 যোগ কোণ পি যোগ কোণ আর, দেখো কোণ আরটাও এই যে কোণ আর, এই যে এই কোণটা, রাইট? কোণ আর এটা যেটা, তাহলে এই কোণ আরটাও কিন্তু 90, কারণ কি আবারও এই লাল রেখায় সাদাটার উপরে অবিলম্ব, তার মানে যে কোণটা 90 তার মানে এটা হবে 90। সো মানে এখানে হচ্ছে জিওমেট্রির খেলা আর কি। সো এখানে এই কোণের আর জায়গায় আমরা 90 বসাতে পারি, তাহলে 360। তাহলে কোণ এ
প্লাস কোণ পি হচ্ছে 180 ডিগ্রি, কারণ 90 90 180 ওই পাশে বাদ দিয়ে 180 হচ্ছে, তাহলে কোণ এ প্লাস কোণ পি হচ্ছে 180 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণটা দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে আবার দেখো, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই যে ছোট যে ট্রায়াঙ্গেলটা সেইটা, তো এইখানে আমি নিয়ে আসি এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা আমি যদি নিয়ে আসি তাহলে দেখো যে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2। তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি দেখো তো, এখানে লিখি পাশাপাশি। তাহলে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে R1 প্লাস R2। আর এই কোণের মানটা কি দেওয়া আছে, এটা এটা হচ্ছে আমাদের কি, পি বিন্দু, কোণ পি যোগ কোণ পি সমান সমান 180। কেমন? তাহলে আমরা এইবার কি করতে পারি দেখো, এবার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তোমার এই 180 যে জায়গায়, এই 180 জায়গায় আমি এই তিনটা কোণের মানটা বসাতে পারি। দেখো, তাহলে কোণ এ প্লাস কোণ পি এখানে রাখলাম। তাহলে এটার নাম দেওয়া হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে এখানে আমরা লিখতে পারি 2 ও 3 হতে, 2 ও 3 হতে, তাহলে কোণ এ প্লাস কোণ পি 180 জায়গায় কোণ R1 প্লাস কোণ R2 প্লাস কোণ পি, তাহলে দুই পাশ থেকে কোণ পি কাটা চলে গেল। তাহলে এ সমান সমান আমরা লিখতে পারতেছি R1 প্লাস R2, কোণের সিম্বল আর দিলাম না, বুঝে নাও যে আলটিমেটলি এ কোণ সমান সমান R1 প্লাস R2। তাহলে এ কোণ মানে কোনটা, এই যে এই কোণটা দেখো, এই যে এটাই কিন্তু সে আমাদের কাঙ্ক্ষিত এ কোণ। তাহলে সেই এ কোণটা মানে R1 প্লাস R2 লেখা যাচ্ছে। তাহলে এই কোণকে কিন্তু প্রিজম কোণ বলা হচ্ছে, এটাই কিন্তু আমাদের প্রিজম কোণ। তাহলে প্রিজম কোণ মানে কি লেখা যাচ্ছে, যে আলোক রশ্মি যে দুইটা মাধ্যমে আপতিত হচ্ছে, সেই দুই মাধ্যমের একটার প্রতিসরণ কোণ R1, আর আরেকটা মাধ্যমে যে আপতন কোণে পড়তেছে R2, এই দুটো যোগফল, মানে প্রথম তলের প্রতিসরণ কোণ যোগ দ্বিতীয় তলের আপতন কোণ, এই দুটোর যোগফলই হবে ওই প্রিজমের প্রিজম কোণ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেশন, এ সমান সমান R1 প্লাস R2, এটা যেন মনে থাকে। এটা আমাদের কিন্তু পরে ম্যাথগুলোতে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের টার্গেটটা ছিল হচ্ছে বিচ্যুতি কোণের মানটা বের করা। দেখো যে এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণটা ছিল 1 নম্বর সমীকরণে। তাহলে আবার আমরা এবার 1 হতে পাই, তাহলে 1 হতে পাই, তাহলে 1 হতে আমরা কি পাচ্ছি, ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস, দেখো R1 প্লাস R2 ছিল, R1 প্লাস R2 মানে হচ্ছে এ, সো ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। সো এটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণের সূত্র, I1 প্লাস I2 মাইনাস আর প্রিজম কোণের সূত্র হচ্ছে R1 প্লাস R2, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মানে প্রিজম কোণটার বিচ্যুতি এই যে এখান থেকেও দেখতে পারো আর কি, এখানেও আমি ড্র করে দেখাতে পারি। সেটা হচ্ছে এই যে এইভাবে তো আলো পড়তেছিল, ও এটা অনেক মোটা কাটা হয়ে গেছে, যে এইভাবে আমাদের আলো পড়ে এইভাবে চলে গেছিল, তাই না? তো তারপরে তোমার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আলোক রশ্মি এই বরাবর যাওয়ার কথা, সে না যেতে এই বরাবর গেছে, সো এই যে এই কোণটাই হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ ডেল্টা, আর এই যেটা হচ্ছে আমাদের প্রিজম কোণ এ। কেমন? আশা করি বুঝছো। আর এই যে এখানে আমি একটা অবিলম্ব টানবো, এখানে একটা অবিলম্ব টানবো, এই কোণটা এই যে এটা হচ্ছে আমাদের I1 কোণ, এটা হচ্ছে আমাদের R1 কোণ, এটা হচ্ছে আমাদের R2 কোণ, এটা হচ্ছে আমাদের I2 কোণ। এই এই হচ্ছে ওভারঅল ঘটনাটা অ্যাকচুয়ালি। ওকে ফাইন, এবার আসি আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এই ব্যাপারটা কি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি আর কি। তো ন্যূনতম বিচ্যুতি কোণের ব্যাপারটা বোঝার আগে আমরা আগে একটা লাইন লিখবো, পরে হচ্ছে এই জিনিসটা এক্সপ্লেন করতেছি আমি। ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ। আমরা যদি একটা গ্রাফ প্লট করি, ধরো গ্রাফটা দেখতে হয় এরকম, এটা কিসের গ্রাফ একটু পরে এক্সপ্লেন করব। এই বরাবর আমরা বসাবো হচ্ছে ডেল্টাকে, আর এই বরাবর আমরা বসাবো হচ্ছে I1 কে। আর
এই গ্রাফটা থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমরা যদি ধীরে ধীরে I1 বাড়াই তাহলে দেখো ডেল্টার মানটা কমতে থাকে, বিচ্যুতি কমতে থাকে, কমতে 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 আরো যদি আবার I1 আরো যদি স্টিল বাড়াতে থাকো তাহলে আবার ধীরে ধীরে বিচ্যুতির মানটা বাড়তে থাকে। এটা হচ্ছে প্রিজমের বৈশিষ্ট্য। তো I1 এর সাথে ডেল্টার সম্পর্ক হচ্ছে এটা। তো I1 এর সাথে ডেল্টার সম্পর্ক এটা কি, আমি আরেকবার একটু এখানে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের প্রিজম, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। এইখানে আমি ধরো আলো ফেলতেছি, এইভাবে আলো ফেলতেছি। সো আমাদের I1 হচ্ছে এইটা, ঠিক আছে, অবিলম্বের সাথে আপাতত রশ্মির কোণ I1। তাহলে আমি ধীরে ধীরে I1 বাড়াবো। তার মানে ধরো এখন এই অবস্থায় আছে, তারপরে ধরো আমি এইখানে আলো দিলাম, তারপরে ধরো আরো একটু এখানে আলো দিলাম, তাহলে এইভাবে দেখো আমি I1 বাড়াচ্ছি। তাহলে I1 বাড়ালে ধীরে ধীরে কি হবে, বিচ্যুতির মানটাও বাড়তে থাকে, আলোতে এইভাবে চলে যাবে। আর আমাদের ধরো যে এটা হচ্ছে আমাদের বিচ্যুতি, ঠিক আছে। তারপরে এই রশ্মির জন্য বিচ্যুতি হচ্ছে এইটা, তখন হয়তো আলো প্রতিসরিত রশ্মি আরো অন্যভাবে যাবে, তখন আরেকটা বিচ্যুতি পাবো। সো এরকম হবে ঘটনাটা, যে আমি ধীরে ধীরে I1 বাড়াবো। এই যে আমি ধীরে ধীরে I1 বাড়াচ্ছি, সাথে আমার বিচ্যুতির মানটা কমতেছে। মানে ধীরে ধীরে বিচ্যুতি কমা মানে কি, যে কোণটা ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু তুমি যদি এরকম I1 বাড়াতে থাকো বাড়াতে থাকো, এমন একটা সময় আসবে যে যখন I1 বাড়ালে দেখা যাবে বিচ্যুতি আর কমতেছে না, উল্টারও বিচ্যুতির মানটা বাড়তেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রিজমের একটা ধর্ম, যে আমরা I1 বাড়াতে থাকলে প্রথমে বিচ্যুতি কোণের মান কমবে, অর্থাৎ আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যে যে ডেভিয়েশনটা সেটা কমতে থাকবে। আবার পরে I1 বাড়াতে থাকলে, আরো যদি বাড়াতে থাকে আমি I1, তাহলে হয়তো ধীরে ধীরে ডেল্টার মানটা বাড়বে। তার মানে এই যে ডেল্টার একটা মিনিমাম থাকে, গ্রাফের একটা মিনিমাম বিন্দু আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা মিনিমাম, মানে সর্বনিম্ন বিচ্যুতিটা কত হতে পারে এই গ্রাফ থেকে। ওয়েট, সো এটাই হচ্ছে আমাদের ডেল্টা মিনিমাম। এই বিন্দুটা যেটা, সেটা হচ্ছে আমাদের ডেল্টা মিনিমাম, ঠিক আছে। তো এই বিন্দুটার মানটা কত, বা ডেল্টা মিনিমামটা কখন আমরা পাবো, এটা একটা সত্য আছে, সেই সত্যটা আমরা এখন একটু বের করব। তাহলে আমি আগে যে জিনিসটা আমরা দেখলাম এটা একটু ভাষায় লিখে দিচ্ছি, কেন এটা হচ্ছে এটা আমরা দেখবো। আগে আমরা ফলাফলটা দেখলাম, এখন কেন এই ঘটনাটা ঘটেছে, কেন I1 ধীরে ধীরে বাড়াতে থাকলে ডেল্টার মানটা কমে, আবার একটা সময় যা ডেল্টার মানটা বাড়ে। সেটা আমরা আলোচনা করব। আগে এই ঘটনাটা আমরা আগে লিখে লিখে ফেলি। তাহলে কি বুঝলাম, আপতন কোণের মান, আপতন কোণের মান বাড়াতে থাকলে, বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে, তাই না? এই যে দেখো, প্রথমে বিচ্যুতি কোণের মান কমতেছিল, বিচ্যুতি কোণের মান কমতে থাকে। এভাবে এভাবে বিচ্যুতি কোণের মান, এভাবে বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি নির্দিষ্ট, একটি নির্দিষ্ট মানের পর আপতন কোণ বাড়াতে থাকলে, বাড়াতে থাকলে বিচ্যুতি কোণ না কমে, বিচ্যুতি কোণ না কমে বরং আপতন কোণের সাথে বাড়তে থাকে। বরং এটার ডেফিনেশন কিন্তু আসে যে ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে কি বোঝো, বরং আপতন কোণের সাথে বাড়তে থাকে। বিচ্যুতি কোণের থাকে এই আহ বাড়তে থাকে বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে, সরি, বিচ্যুতি কোণের, বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে, সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। এই কোণ বলে।
আচ্ছা, এখন এটা কখন ঘটবে? এই ন্যূনতম বিচ্যুতিটা কখন ঘটে এই বিন্দুতে? মানে কোন শর্তে এই ন্যূনতম বিচ্যুতিটা পাবা? এটা হচ্ছে ডেল্টা মিনিমাম হবে যখন I1 আর I2 এর মানটা সমান হবে। আচ্ছা, ডেল্টা মিনিমাম হবে যখন I1 সমান সমান I2 এবং R1 সমান সমান R2 হবে। এই কেসেই শুধুমাত্র ন্যূনতম বিচ্যুতিটা পাওয়া যায়। এটা কিভাবে হইলো এখন আমরা এক্সপ্লেনেশনে দেখব। যে I1 আর I2 এর ভ্যালু যখন সমান হয় এবং R1 আর R2 এর ভ্যালু যখন সমান হয়, তখনই আসলে এই ডেল্টা মিনিমাম এই বিন্দুটা পাওয়া যায়। অর্থাৎ এর পরের কেসগুলোতে যখন আমরা I1 বাড়াবো, তখন দেখা যাবে ডেল্টার মানটা আবার বাড়তেছে আর কমতেছে না। ঠিক আছে? তো দেখো আমরা এবার একটু দেখি যে কেন এই সত্যটা হইলে আলটিমেটলি এই ঘটনাটা ঘটতেছে। ন্যূনতম বিচ্যুতির শর্ত। ওকে ফাইন, সেটা হচ্ছে ডেল্টা সমান সমান আমরা জানি I1 প্লাস I2 মাইনাস এ। আমরা একটু আগে প্রমাণ দেখে আসছি যে কোনো একটা প্রিজমের বিচ্যুতি কোণ সূত্র হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এখন খেয়াল করে দেখো, প্রিজম কোণ এটা কিন্তু ফিক্স। প্রিজম কোণটা তো তুমি চেঞ্জ করতে পারতেছ না। অর্থাৎ দুইটা প্রতিসারক তলের মধ্যবর্তী যে কোণ, এই যে এই কোণটা, এই কোণটা কি চেঞ্জ হবে কখনো? না। প্রিজম ভাঙলে সেটা আলাদা কথা, প্রিজম তো আর ভাঙতেছে না, তাহলে প্রিজম কোণের মানটা ফিক্সড। তাহলে চেঞ্জ হতে পারে শুধুমাত্র I1 প্লাস I2। তাহলে I1 প্লাস I2 যখন মিনিমাম হবে, তখনই কিন্তু ডেল্টা মিনিমাম হবে। তাহলে এটা যখন মিনিমাম, তখনই ডেল্টা মিনিমাম আমরা পাবো। এখন I1 প্লাস I2 এর মিনিমাম ভ্যালুটা কত? এটা আমরা বীজগণিত দিয়ে করতে পারি বা ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারি। তো যেহেতু তোমরা এখনো ফার্স্ট ইয়ার ডিফারেন্সিয়েশন হতে সম্পূর্ণ করো না, আমি বীজগণিত দিয়ে দেখাচ্ছি যে I1 প্লাস I2 এর মিনিমাম মানটা কত হতে পারে। দেখো তো, I1 প্লাস I2 সমান সমান আমরা এই জিনিসটা লিখতে পারি না, রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 হোল স্কোয়ার প্লাস প্লাস 2 রুট ওভার I1 I2। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র লেখা যায় না? I1 প্লাস তো I2 আছে, তাহলে আমি I1 রুট তারপরে স্কোয়ার দিলাম, যোগ I2 রুট তারপরে স্কোয়ার দিলাম। তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সো এই মানটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ, কারণ রুট আছে তো। অলওয়েজ পজিটিভ, তাই না? রুট আছে, কারণ রুটের ভিতরে তো নেগেটিভ হলে পুরো ইকুয়েশনটাই থাকবে না। সো এটা কখনোই নেগেটিভ হবে না। আচ্ছা, সো তোমার এই মানটাকে মিনিমাম করা মানে কি? এটা আর এইটাকে মিনিমাম করতে হবে। ঠিক আছে? তো এইটাকে তুমি কখনোই নেগেটিভ করতে পারবা না। তাহলে আমরা এটাকে কি নেগেটিভ করতে পারবো? না, এটাও নেগেটিভ হবে না, কারণ এটার উপরে তো হোল স্কোয়ার আছে। তো আমরা একটা কাজ করতে পারি যে I1 প্লাস I2, মানে এইটা মিনিমাম তখনই হবে যদি এই মানটা 0 হয়। কেন? তার কারণটা হচ্ছে যে দেখো, এই মানটাকে তুমি জিরো করতে পারবে না। এটা অলওয়েজ পজিটিভ, মানে জিরোর চেয়ে বেশি হবে। কারণ কি দেখো, এটা তো I1 আর I2 তো গুণ হয়ে আছে। জিরো করা মানে কি? হয় I1 কে জিরো করতে হবে অথবা I2 কে জিরো করতে হবে। সো I1 আর I2 আসলে জিরো করলে ওই প্রতিসারক তলে এইভাবে আলো ফেলতে হবে, একদম একদম অবিলম্ব বরাবর আলো ফেলতে হবে। তাহলে অবিলম্ব বরাবর আলো ফেলে আসলে এই ঘটনাটা ঘটে না, আলাদা হয়। ঠিক আছে? সো আমরা I1 আর I2 কে জিরো করতে পারবো না, আবার নেগেটিভও করতে পারবো না। তার মানে এই মানটা সবসময় একটু বেশি থাকবে। তাহলে আমরা এই মানটাকেও নেগেটিভ করতে পারবো না, বাট এই মানটাকে জিরো করতে পারি। অর্থাৎ I1 আর I2 এর মানটা সমান হলেই তো রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 শূন্য হয়ে যাচ্ছে, যেহেতু বিয়োগফল, তাই না? সো এই মানটা জিরো হয়। আর এই মানটা জিরো হলে আলটিমেটলি পুরো মানটাই হচ্ছে আমাদের মিনিমাম আসতেছে। আশা করি বুঝতে পারছো। সো তাহলে I1 প্লাস I2, I1 প্লাস I2 মিনিমাম হবে যখন যখন রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 সমান সমান শূন্য হবে। এটাকে শূন্য করতে পারতেছি না, এর মানটা জিরোর চেয়ে বেশি হবে। তাহলে আমি দেখবো এবার এটাকে শূন্য করতে পারি কিনা বা এটাকে মিনিমাম করতে পারি কিনা। হ্যাঁ, এটার মিনিমাম ভ্যালু জিরো, সর্বনিম্ন জিরো করা সম্ভব, এটাকেও মিনিমাম করা আর যাবে না। ঠিক আছে? তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দুটার যোগফল মিলে মিনিমাম হতে হবে। তো এটার মিনিমাম ভ্যালু জিরোর চেয়ে উপরে। হ্যাঁ, আর এটার মিনিমাম ভ্যালু যদি জিরোর চেয়ে উপরে ধরো, তাহলে তো দুটার যোগফল সর্বনিম্ন হইলো না, তাই না? তো
ধরো এটার মান 1 নিছো, এটার মান 1 নিছো, তাহলে 1 1 যোগ করলে তো 2 হচ্ছে। তো এটা তো মিনিমাম না, কারণ কি আমাদের হাতে আরো অপশন আছে, আমি এটাকে 0 বানাতে পারি, তাহলে 0 + 1 হচ্ছে 1, এটা 2 এর চেয়ে ছোট। সেই ঘটনাটা ঘটাচ্ছি যে এটাকে 0 করতে পারতেছে না, তাহলে এটাকে 0 করি, যাতে যোগফলটা কম চলে আসে, এটাই। সো তাহলে এইটা সমান সমান 0 বসালাম, তাহলে দেখো ওই পাশে ওটা চলে গেল, তাহলে I1 সমান সমান I2 হইলো। ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম যে I1 + I2, এই যে দেখো I1 + I2 মিনিমাম হবে তখনই যদি I1 আর I2-র মানটা সমান হয়। আর I1 আর I2-র মানটা যখন সমান হবে তখন ডেল্টাটাও হবে মিনিমাম। তো এই শর্ত থেকে আসলে এটা আসছে যে I1 আর I2 সমান হইলে আমরা ডেল্টা মিনিমামটা পাই। আবার I1 আর I2 সমান হলে R1 সমান সমান R2 কিন্তু হয়। R1 সমান সমান R2 কিভাবে হচ্ছে সেটাও যদি আমরা এখানে একটু দেখি। আবার দেখো, ধরো এটা হচ্ছে আমাদের প্রিজম, এটা হচ্ছে আমাদের অবিলম্ব, আলোক রশ্মি এইভাবে এসে পড়তেছে, অবিলম্বের কাছে এখানে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের I1, এটা ছিল হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের I2। সো আমরা যদি এবার স্নেলের সূত্র এখানে খাটাই, স্নেলের সূত্র দেখো প্রথম তলের জন্য যদি খাটাই, তাহলে এটা তো শূন্য মাধ্যম 1 ইন্টু এই মাধ্যমের আপতন কোণ I1, এই মাধ্যমের প্রতিসরণ করছে মিউ, মিউ লিখলাম, ইন্টু এই মাধ্যমের কোণ হচ্ছে সাইন R1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিউ সমান সমান সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 লেখা যাচ্ছে। এবার আসো এই তলের জন্য, তাহলে এই তলের আপতন কোণের মান হচ্ছে মিউ ইন্টু সাইন R2, আবার এই মাধ্যমের প্রতিসরণ হচ্ছে 1 ইন্টু সাইন I2। তাহলে এখানে মিউ সমান সমান সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2 লেখা যাচ্ছে। এবার খেয়াল করে দেখো, এই দুটো মিউ তো সমান, একই মাধ্যম তো, তাহলে দুটো যদি সমান হয় তাহলে মিউ সমান সমান সাইন I1 বাই সাইন R1 সমান সমান সাইন I2 বাই সাইন R2। তাহলে দেখো দুই পাশ থেকে আমরা জানি যে আমরা যেহেতু ডেল্টা মিনিমাম বের করতেছি, ডেল্টা মিনিমামের জন্য I1 সমান সমান I2 হয়, তাহলে সাইন I1 আর সাইন I2 কাটা যাবে, তাহলে নিচে পড়ে থাকে কি সাইন R2, সাইন R2, অর্থাৎ 1/sin R2, সরি 1/sin R1 সমান সমান 1/sin R2। তাহলে এখান থেকে দেখো উল্টা দাও, তাহলে সাইন R1 সমান সমান R2, অথবা R1 সমান সমান R2। সো এই হচ্ছে প্রমাণ, তার মানে আলটিমেটলি I1 সমান সমান I2 হলে এই যে দেখো R1 সমান সমান R2 হয়। সো এটাই হচ্ছে আমাদের সত্য। অর্থাৎ আমরা যদি প্রিজমে এমন ভাবে আলো ফেলি, আমরা যদি প্রিজমে এমন ভাবে আলো ফেলি, এবার আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, এমন ভাবে যদি আলো ফেলি যে ধরো আপতন কোণ আর প্রতিসরণ কোণের মানটা সমান হয়েছে, ধরো এখানে আলো ফেললাম, আলোর মান হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের I1, মাথায় রাখো। সো আমাকে এমন ভাবে আলো ফেলতে হবে যাতে এই প্রতিসরণ কোণের মানও 30 ডিগ্রি হয়, যাতে প্রতিসরণ কোণের মানও 30 ডিগ্রি হয়, তাহলে দেখো I1 সমান সমান I2 হইলো। তখন যে বিচ্যুতি কোণটা তুমি পাবা, তখন তুমি যে বিচ্যুতি কোণটা পাবা, এটাই হবে এই প্রিজমের জন্য ডেল্টা মিনিমামের ভ্যালু, মানে এর চেয়ে আর কম বিচ্যুতি এই প্রিজম থেকে তুমি কখনোই পাবা না। যখন এইটা করবে 30 30 হবে, তখন দেখবা এটা R1 হলে এটাও R1ই হচ্ছে, কারণ এই দুটো কোণের মানও সমান হবে। সো এই দুটো শর্তের উপর বেসিস করে কিন্তু আমরা ম্যাথ গুলো সলভ করবো নেক্সট দিন। যেটা বললাম আজকে ভালো করে একটু দেখে নিও, দেখে আমি হচ্ছে ডেল্টা মিনিমামের একটা অ্যানিমেশন মেক করার ট্রাই করবো নি, যাতে এটা আরো ভিজুয়ালাইজেশনে তোমার বাড়ে, যে আসলে ডেল্টা মিনিমামটা কিভাবে আমাদের I1 বাড়ার সাথে সাথে ডেল্টার মানটা কমে 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 আবার বাড়তে থাকে আর কি। এরকম একটা অ্যানিমেশন পাইলে দিয়ে দিব নি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। আর যেগুলো পড়ালাম অবশ্যই প্রিজম ভালো করে দেখবা, নেক্সট দিন কিন্তু আমরা ম্যাথ সলভ করবো। সো এই ফর্মুলাগুলো না জানা থাকলে ম্যাথ করতে পারবা না। ঠিক আছে, ওকে, বাই।